এখন পাঠ করছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প দোলা। বিয়ে আমি বেশি বয়সেই করেছিলাম, 40 পার করে দিয়ে। অবশ্য এই বয়সে এসে বিয়ে করবার আমার ইচ্ছা ছিল না। কথাটা শুনে আপনি নিশ্চয়ই মনে মনে হাসছেন। 20-এই হোক আর 40-এই হোক, বিয়ের কথায় মন কদম ফুলের মতো রোমাঞ্চিত হয় না কার? মুখে যতই না না বলুক, মনে মনে কে না ভাবে আর একবার সাধিলেই খাইব। কিন্তু বাবা মা যতদিন ছিলেন সাধাসাধি কম করেননি। দাদা বৌদিও যথেষ্ট সেধেছেন, কিন্তু আমি মত দিইনি। পরিবারের চেয়ে তার বাহিরের জীবনই আমাকে বেশি আকৃষ্ট করত। কোনো রকমে গাড়ি ভাড়াটা জোগাড় করতে পারলেই বেরিয়ে পড়তাম। ঘুরে বেড়ানোটা একসময় আমাকে নেশার মতো পেয়ে বসেছিল। তাই বলে শুধু যে ভব ঘুরেছিলাম তাও নয়। দু একটি জনকল্যাণকর প্রতিষ্ঠানের সঙ্গেও আমার যোগাযোগ ছিল। তাদের নিয়মিত সদস্য আমি ছিলাম না, ধর্মানুষ্ঠানেও যোগ দিইনি। তবু চাঁদা তোলার কাজে স্বেচ্ছাসেবকদের নিয়ে দুর্ভিক্ষে বন্যায় দুর্গতদের মধ্যে গিয়ে দাঁড়াতে ভালোবাসতাম। নামযশের লোভ যে একেবারেই ছিল না সে কথা বললে মিথ্যা বলা হবে। তবে সেই লোভই একমাত্র প্রেরণার বস্তু ছিল না। কিন্তু নিজের কথা নিজে বড় বেশি বলে ফেলছি। আমার জীবন কাহিনীর এই যে খসড়া আপনাকে পাঠাচ্ছি, আপনি ইচ্ছা করলে আপনার গল্পে তার প্রথম দিকটা ছেঁটে দিতে পারেন। কারণ আপনার গল্পের সঙ্গে এই অংশের বিশেষ কোনো যোগ থাকবে না। আপনার গল্প হবে অষ্টম হেনরির প্রাইভেট লাইফ, তার পাবলিক লাইফ নয়। আমি যখন একটা দেশি মার্চেন্ট অফিসে চাকরি নিয়েছি তখন থেকে গল্পটা আরম্ভ করতে পারেন। একেবারে কনিষ্ঠ কেরানি হতে হয়নি, সরকারি ম্যানেজারের পদই পেয়েছিলাম। ডিগ্রিটা ছিল, বয়সও হয়েছে। তাছাড়া ডিরেক্টর বোর্ড খবরের কাগজে নামটামও দেখে থাকবেন। ছবিও হয়তো দু একবার বেরিয়েছে। দেখবার মতো ছবি নয়, দাঁড় কাকের মতো চেহারা, তবুও লোকে দেখত। ওই একটু পরিচয়ের জোরেই কাজটা ভালো পেয়েছিলাম। সেই তুলনায় মাইনে অবশ্য ভালো নয়, তবে নিজের মেসের খরচটা চলে যেত, আর বই কেনার বিলাসিতাটাও রাখতে পারতাম। ঝক্কি নেই, ঝামেলা নেই, বেশ ছিলাম। দাদা বৌদি ছেলেপিলে নিয়ে এলাহাবাদের বাসিন্দা হয়েছেন, বাড়িও করেছেন সেখানে। দাদা সরকারি চাকুরে, বৌদি মহিলা সমিতির নেত্রী। ভাইপো ভাইঝিরা ওখানেই পড়ে, বড়রা চাকরি বাকরি করে। মাঝে মাঝে আমি ছুটি ছাটায় যাই আসি। বৌদি তখনও ঠাট্টা করেন, কি ঠাকুরপো, বিয়েটা একেবারেই করলে না? জীবনের একটা দিক একেবারেই না দেখে চলে গেলে। তিনিও জানেন ও প্রশ্নের এখন আর কোনো জবাব নেই। কথাটা একেবারেই ঠাট্টা, আমিও তাই জানি। এর মধ্যে এক কাণ্ড ঘটল। আমাদের অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মতিলাল দে মারা গেলেন। মারা যাওয়ার বয়স তাঁর অনেক দিন আগেই হয়েছিল। শতায়ু হও বলে আমরা এখনও আশীর্বাদ করি বটে, কিন্তু 70 পর্যন্ত হাত পা চোখ কান নিয়ে টিকে থাকতে পারলেই খুশি হই। মতিবাবু প্রায় ওই বয়স অবধি বেঁচে ছিলেন, কিন্তু ঠিক হাত পা চোখ কান নিয়ে নয়। রোগে দারিদ্র্যে মরবার 10-15 বছর আগে থেকেই তিনি অর্ধমৃত হয়েছিলেন। শেষের দিকে অফিসে আসতেন লাঠিতে ভর করে। চোখে চশমা দিয়েও কিছু দেখতে পেতেন না। কান দুটো তো আগে থেকেই গিয়েছিল। হাতের কলমটা পর্যন্ত কাঁপত, ফিগারগুলি সমানে পড়তো না। ওপরে উঠত, নিচে নামতো, এঁকে বেঁকে যেত। কাজ করবার ক্ষমতা আর তাঁর ছিল না, তবু অফিসেই তিনি ছিলেন। তাঁর চেয়ারখানিতে তিনি সেদিন পর্যন্ত বসে গেছেন। প্রমোশন যেমন হয়নি, তেমনি চাকরিও যায়নি। এই মতিবাবুর কাছে আমি কিছু কৃতজ্ঞ ছিলাম। ছাত্র জীবনে বারদুই ওর আশ্রয়ে বাস করেছি। তারপরেও টিউশনি করে আমাকে পড়াশোনা চালাতে হয়েছে। মতিবাবু 2-1টা দুর্লভ টিউশনির সন্ধান দিয়েছেন। দাদার অবস্থা ভালো ছিল না,
তার কাছে টাকা চাইতে লজ্জা হতো। মতিবাবুর অবস্থা আরও খারাপ, তবু তার কাছে হাত পেতেছি। তাই মতিবাবু যখন শয্যা নিলেন, আমি সপ্তাহে 2 দিন পারি, 1 দিন পারি তাঁর বাদুর বাগানের বাসায় যেতে লাগলাম। ভারী দরিদ্র পরিবার। পুরনো বাড়ির 1 তলার 2খানা ঘরে কোনো রকমে মাথা গুঁজে আছেন। আসবাবপত্রের মধ্যে গোটা কয়েক বাক্স তোরঙ্গ, তক্তপোষ আর 2-3খানা হাতলহীন চেয়ার। আমি সে চেয়ারে বসতাম না, রোগীর বিছানার পাশেই বসতাম। কোনো দিন ওর স্ত্রী আলাদা আসন পেতে দিতেন। বড় মেয়ে চায়ের কাপটি এনে সামনে ধরত। সে যদি অন্য কাজে ব্যস্ত থাকতো, আমার পরিচর্যায় এগিয়ে আসতো মেজো সেজোরা। পাশে দাঁড়িয়ে তালপাখা নিয়ে বাতাস করত। আমি হেসে বলতাম, আমাকে হাওয়া করতে হবে না, তোমার বাবাকে করো। ওদের মা বলতেন, তোমাকে ওরা দেবতার মতো দেখে। আমাদের আত্মীয়ও নেই, বন্ধুও নেই। এই বিপদের দিনে তুমি যা এসে খোঁজ খবর নাও। আমি কুণ্ঠিত হয়ে বলতাম, অমন কথা বলবেন না, উনি আমাদের জন্য অনেক করেছেন। ওর স্ত্রী বলতেন, সে কথা সংসারে কজন মনে রাখে বলো। রোগের যন্ত্রণার চেয়ে ভবিষ্যতের চিন্তাটাই মতিবাবুর বেশি। তিনি চোখ বুজলে স্ত্রী আর 4টি মেয়ের কী গতি হবে সেই কথাই বারবার বলতেন। এদের আগে আর পরে ওদের আরও ছেলে মেয়ে হয়েছে, তারা কেউ নেই, আছে শুধু ওই কটি কুফল। আমি বলতাম, আপনি ওসব ভেবে মন খারাপ করবেন না। বলতাম বটে, কিন্তু আমি নিজেই বিশেষ ভরসা পেতাম না। যাদের থাকে না তাদের কিছুই থাকে না। মতিবাবুরও কোনো কুলে কেউ নেই। দূর সম্পর্কের 2-1জন যারা আছে তারা তো কাছেই ঘেঁষে না। 1000 টাকার লাইফ ইন্স্যুরেন্স একবার করেছিলেন, প্রিমিয়াম না দিতে পারায় বহুদিন আগেই তা ল্যাপস করে গেছে। প্রভিডেন্ট ফান্ড থেকে ধার নিয়ে তার আর কিছু অবশিষ্ট নেই। মৃত্যুর পর আরও একটা তথ্য উদ্ঘাটিত হলো। এখানে সেখানে কিছু দেনাও করেছেন। মুদির দোকান থেকে শুরু করে ডাক্তারের ওষুধের দাম, বাড়িওয়ালার ভাড়া পর্যন্ত বাকি। মতিবাবুর স্ত্রী আমার হাত জড়িয়ে ধরলেন, বাবা, এই অবস্থায় তুমি আমাদের ছেড়ে যেও না। মেয়েগুলোকে নিয়ে আমাকে তাহলে পথে দাঁড়াতে হবে। পুরনো বন্ধুর খোঁজ নিতে এসে এত বড় দায়িত্ব যে ঘাড়ে চাপবে ভাবিনি। বললাম, ভাববেন না, আপনাদের একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি যাব না। সদ্য বিধবা, তাঁর 2-4খানা গয়না কোনো ট্রাঙ্ক কি ঝাঁপির ভিতর থেকে বের করলেন কে জানে। আমার সামনে এনে ধরে দিয়ে বললেন, এছাড়া আমার আর কিছু নেই, এ দিয়ে তুমি ওর কাজটুকু করে দাও। আমি বললাম, ওর কাজ আটকাবে না, আপনি ওসব তুলে রাখুন। বড় মেয়ের নাম শান্তি। সে বলল, মা, উনি তো আমাদের পর নন, ওর কাছে অত সংকোচ কিসের? উনি এরই মধ্যে আমাদের জন্য অনেক করেছেন। এই গয়না বিক্রির কটা টাকায় তার যে সিকিও শোধ হবে না। শান্তির বয়স তখন আর কত, 18-19 হবে। ও যে দেখতে এত সুন্দর, বোনদের মধ্যে সবচেয়ে সুন্দরী, এর আগে লক্ষ্য করিনি। হাতে 2 গাছি প্লাস্টিকের চুড়ি ছাড়া অলংকারের কোথাও কিছু নেই। পরনে 8 পৌড়ে 1খানা শাড়ি, কিন্তু তাতে ওর রূপের অসামান্যতা ঢাকা পড়েনি। উজ্জ্বল রং, তীক্ষ্ণ নাক, মুখ, চোখ। আপনাদের গল্পের নায়িকা হবার জন্যে যা যা দরকার সবই আছে, কিন্তু এতদিন আমি যেন ভালো করে দেখিনি। হাসবেন না, সত্যিই দেখিনি। কেবল সমস্যার কথাটাই ভেবেছি, বোঝার গুরুভারের কথা ভেবেই ক্লিষ্ট হয়েছি, কিন্তু ওর যে এত রূপ আছে তা দেখিনি। আজ একটি কৃতজ্ঞ তরুণীর মধ্যে নারীর রূপকে আমি প্রথম দেখলাম। কৃতজ্ঞতা যে এত মধুর তা যেন আমি জীবনেই প্রথম অনুভব করলাম। যে ভারকে অত গুরুতর মনে করেছিলাম তার গৌরব রইল, ভার যেন আর রইল না। শ্রাদ্ধ শান্তি চুকে গেল। মাইনের টাকার বেশিরভাগ আমি মতিবাবুর স্ত্রীর হাতে এনে ধরে দিলাম। তিনি একটু কুণ্ঠিত হয়ে বললেন, সব দিলে তোমার চলবে কি করে? তোমারও তো মেস খরচা আছে।
আমি বললাম, সে একরকম চলে যাবে, সেজন্য ভাববেন না। তিনি বললেন, সে কি হয় বাবা, তুমি আমাদের জন্যে ভাববে, আমাদের জন্যে সব করবে, আর আমরা পোড়া ছাই একটু ভাবতেও পারবো না? তুমি এখান থেকেই দুটো ডাল ভাত খেয়ে যাবে। শান্তি বলল, খেয়েই দেখুন না অতুলদা, কদিন থেকে আমরা বোনেরাই রান্নার ভার নিয়েছি। আপনার মেসের ঠাকুরের চেয়ে খুব খারাপ হবে না। আমি বললাম, ঠাকুরের চেয়ে ঠাকুরানীরা চিরকালই ভালো রাঁধে। এত তরল স্বরে ওর সঙ্গে কোনো দিন কথা বলিনি, এই প্রথম বললাম। শান্তি হেসে বলল, সে কথা স্বীকার করেন তাহলে? আমি শুধু শান্তি নয়, ওদের 4 বোনের মুখেই দেখলাম হাসি ফুটেছে। শান্তি, সুধা, তৃপ্তি, দীপ্তি। বয়সে 1.5 বছর থেকে 2 বছরের ব্যবধান, গড়নে প্রায় এক, কারিগরের একই ছাঁচে ঢালা মূর্তি। রংটা ওরই মধ্যে, কারো 1 মোচ বেশি ফর্সা, কারো বা একটু শ্যামলা। 4 মুখে সেই 4টি হাসির রেখা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এতদিন আমি ওদের সান্ত্বনা দিয়েছি, প্রবোধ দিয়েছি, আশ্বাস দিয়েছি, উপদেশ দিয়েছি। আজ দেখলাম সবচেয়ে বড় দান হলো আনন্দদান। আমার কথায় যে ওরা হেসেছে, এর চেয়ে বড় বিস্ময়কর যেন আর কিছু নেই। আমার একটি মাত্র কথায় যে 4টি হাসির ঝর্ণা ছুটে বেরোতে পারে, তা দেখে সেদিন সত্যিই বড় অবাক লেগেছিল। প্রথম মাসে আমি শুধু প্রতি রবিবারে আসতাম, ওদের সঙ্গে বসে খেতাম, গল্প করতাম, হাসতাম, হাসাতাম। 2য় মাসে ওদের দাবি বাড়ল। 3য় মাসে আমাকে মেস ছেড়ে দিয়ে ওদের 2খানা ঘরের 1খানার বাসিন্দা হতে হলো। শান্তির মা বললেন, তুমি সব দিচ্ছ, ওদেরও কিছু দিতে দাও। ওরা তোমাকে রেঁধে খাওয়াক, সেবা করুক, পরিচর্যা করুক, তাহলে ওদের আর ভিখারির মতো নিতে হবে না। আমিও ভাবতে পারবো, আত্মীয় স্বজনের কাছ থেকেই নিচ্ছি। তুমি আর আমাদের পর মনে করো না বাবা। এদিকে 2টো এস্টাবলিশমেন্ট চালাতে গিয়ে আমি গলদঘর্ম হয়ে উঠেছি। শুধু মাইনের টাকায় কুলোয় না, ব্যাংকে যে সামান্য কিছু সঞ্চয় আছে তাতেও হাত পড়ে। আমি তাই শান্তিদের কথায় সম্মতি দিলাম। মির্জাপুরের 3 তলায় 1খানা ঘরে আমি একা থাকতাম। পূবের দক্ষিণের দুদিকের জানলাই খোলা ছিল। সেই তুলনায় বাদুরবাগানের এই অপরিসর ছোট্ট ঘর মোটেই বাসযোগ্য নয়। জানলা একটা আছে, তাও পশ্চিম দিকে। দিনের বেলায় ঘরখানা আধা অন্ধকার হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও সেদিনের সেই বাদুরবাগান আমার কাছে পৃথিবীর সেরা ফুলবাগান হয়ে উঠল। 4 বোনে কোমরে আঁচল জড়িয়ে ঘরখানা ঝেড়ে পুঁছে পরিষ্কার করলো, তক্তপোষ পাতল, বইয়ের র্যাকটি সাজিয়ে দিল, টিপয়ে রাখলো একটা ফুলদানি। সন্ধ্যার সময় সুইচ টিপে আলো জ্বালতে গিয়ে আমি একটা শক খেলাম, বিদ্যুৎ আঘাত। ছোট 3 বোন তো হেসেই অস্থির। শান্তি হাসলো না, একটু অপ্রতিভভাবে বলল, আপনাকে বলা হয়নি সুইচটা খারাপ আছে। আমি পরদিনই মিস্ত্রি ডেকে সব ঠিক করে নিলাম, শুধু এ ঘরের নয়, ও ঘরেরও। বাড়িওয়ালার ভরসায় আর রইলাম না। তারপর 2 মাস যেতে না যেতেই কথা উঠল, আমি কে, আমার পরিচয় কি। পরিবারের বন্ধু কথাটা যথেষ্ট নির্ভরযোগ্য নয়। আমাদের সমাজ আত্মীয়তার বন্ধন ছাড়া আর কোনো বন্ধন মানে না। শান্তির মা বলল, বাবা, আমাকে সবাই ঠাট্টা করে, দোতলার ওরা তো দিন রাত ওই নিয়েই আছে। আমি সব বুঝতে পেরে বললাম, তাহলে আমি চলে যাই, মেসের সেই ঘরটা না পেলেও একটা সিট নিশ্চয়ই পাবো। শান্তির মা বললেন, না না না, তা হয় না, তোমাকে আমরা ছাড়তে পারি না। আমি বললাম, ভাববেন না, দূরে গেলেও আমি আপনাদের কাছেই থাকব, যেটুকু করছি সাধ্যমতো তা করতে চেষ্টা করব। তিনি বললেন, তুমি আর কতদিন তা করবে? ভিখারির মতো আমরাই বা সারা জীবন তা কী করে নেব? যাতে অসংকোচে নিতে পারি, যাতে কেউ আর কোনো কথা না বলতে পারে, তুমি তার একটা উপায় করে দাও। এই উপায়ও আমাকেই করে দিতে হবে। আমি চুপ করে রইলাম, কিন্তু বুকের ভিতরটা অত চুপচাপ ছিল না, তার তোলপাড় করছিল। আমি দেখলাম
আমি দেখলাম শান্তির সঙ্গে আমার দূরত্বের ব্যবধান অনেক কমে গেছে। ও আমার বিছানার পাশে এসে বসে, হাসে, গল্প করে। র্যাকের বাংলা বইগুলি টেনে টেনে নিয়ে পড়ে। আমার র্যাকে ওর পড়বার মতো বই বেশি ছিল না। ওর ফরমায়েশ মতো পাড়ার লাইব্রেরি থেকে আমি আপনাদের লেখা সব আধুনিক গল্প আর উপন্যাস জোগাড় করে এনে দিই, কিছু কিছু কিনেও আনি। মাঝে মাঝে এমন কথা শান্তি বলে, লঘুগুরুর ব্যবধান মানলে যা বলা যায় না। এমন প্রসঙ্গ তোলে যা এতখানি বয়সের ব্যবধানে ওঠবার কথা নয়। এমনভাবে হাসে, এমনভাবে তাকায় যে আমার মনে হয় আপনাদের বর্ণিত পূর্বরাগের লক্ষণগুলির সঙ্গে একেবারে হুবহু মিলে যায়। অবশ্য অবশ্য আপনাদের বর্ণনার ওপরই শুধু আমি সেদিন নির্ভর করিনি। আমাদের নিজের যে বোধশক্তি আছে, সেদিন সেও সেই কথা বলেছিল। সে বোধ ছিল বাসনারঞ্জিত। তবু আমি বললাম, কিন্তু শান্তির মত। শান্তির মা একটু হেসে বললেন, তার মত আগেই নিয়েছি, সেজন্য তুমি ভেবো না। অফিসে বেরোবার আগে শান্তির ফের দেখা পেলাম। অন্য দিনের মতো সেদিনও পানের খিলিটি হাতে দিতে এসেছে। আমি তাকে একান্তে পেয়ে বললাম, তোমার মার কথা শুনেছ? তোমার কি মত? শান্তি হেসে মুখ ফিরিয়ে নিল। আমি কি জানি। যদিও জানি মেয়েরা এসব কথা স্পষ্ট করে বলে না, ঠিক ওই রকমই ঘুরিয়ে বলে, ফিরিয়ে বলে, হাসিতে বলে, আভাসে বলে। তবু আমি ফের জিজ্ঞাসা করলাম, তুমি কি সব ভেবে দেখেছ? তোমার মতটা শুনতে চায়। শান্তি তেমনি হেসে বলল, আমি আবার কি ভাবব? এতক্ষণ মার কাছ থেকে শুনলেন, তাতে বুঝি হলো না? তাতেই হলো। পাঁজিতে শুভ দিন দেখে বিয়ে করে ফেললাম শান্তিকে। ঘটাপটা কিছুই করলাম না। ওদের তো এক পয়সাও ব্যয় করবার শক্তি নেই। যা করবার আমাকেই করতে হবে। ওদের আত্মীয় স্বজন বলতে তেমন কেউ ছিল না। তাদের কাউকেও নিমন্ত্রণ করতে দিলেন না আমার শাশুড়ি। তিনি বললেন, বিপদের দিনেই যখন কাউকে পেলাম না, এখন আমার কাউকে দরকার নেই। আমিও দু একজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া বিশেষ কাউকে বললাম না। তারা শান্তিকে দেখে আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, সাবাস, তোমার সবুরে মেহুয়া ফুলেছে। তাড়াহুড়োতে আমি প্রথমে নতুন বাড়ি ঠিক করতে পারিনি। বাদুরবাগানের ওই পুরনো বাসাতেই 1 বছর ছিলাম। বাইরের দিক থেকে শান্তির বিশেষ কিছু বদলালো না। যা বাপের বাড়ি ছিল তা হঠাৎ স্বামীর ঘর হয়ে দাঁড়ালো। শান্তির সিঁথিতে সিঁদুর উঠল, হাতে শাঁখা। শাড়িটা দামি হলো, রঙটা প্রগাঢ়। কিছু গয়নাগাটিও করে দিলাম। অবশ্য একেবারে গা ভরে দিতে পারলাম না। ওর যে আরও 3 বোন আছে, তাদের গা যে একেবারে খালি। ওদেরও 2খানা 1খানা করে গড়িয়ে দিলাম। তাতে আমার শাশুড়িরও আপত্তি, শালিকাদেরও। সুধা বলল, বারে, আমাদের কেন দিচ্ছেন? আমাদের তো আর বিয়ে করেননি। আমি বললাম, ভবিষ্যতে করতেও তো পারি। তা শুনে ওরা 4 জনেই খুব একচোট হাসল। তৃপ্তি বলল, যেটিকে বিয়ে করেছেন সেটিকে আগে সামলান, তারপর আমাদের দিকে চোখ দেবেন। আমি ওর বেনি ধরে কাছে টেনে এনে বললাম, তবে রে 2 নম্বর ফাও। ওদের প্রত্যেকেরই বাড়ন্ত গড়ন, ফুটন্ত যৌবন। বিয়ে ওদের একজনেরই হয়েছে, কিন্তু হাওয়া লেগেছে সবারই গায়ে। গায়ে হলুদের রং বসে গেছে সবাইয়ের মনে। আমাদের মধ্যে যে ব্যবধান ছিল তা আমি তুলে দিলাম। এর জন্যে বেশি কিছু চেষ্টা করতে হলো না। আমাদের মধ্যে যে দাতাগ্রহিতার সম্পর্ক ছিল তা আগেই ঘুচে গেছে। শ্রদ্ধার ভয়ের কোনো দুস্তর ব্যবধানই আর নেই। বয়সের বোঝা নামিয়ে দিয়ে আমি ওদের সমস্তরে নেমে এসেছি। বড় সুখের এই অবতরণ। মাইনের টাকাটা শাশুড়ির হাতে দিতে গেলে শাশুড়িও একটু রসিকতা করে বলেন, এখন তো বাড়ির গিন্নি হলো শান্তি। শান্তি হেসে বলে, মা, তুমি যদি অমন কথায় কথায় খোঁচা দাও ভালো হবে না কিন্তু। বহুদিন পরে সংসারে যেন সুখের বান ডেকেছে। টাকা শান্তি নিজের কাছে রাখলো না। হিসাব নিকাশ, সংসারের আর 5টা ব্যবস্থা বন্দোবস্তের ভারও আমার শাশুড়ির হাতেই রইল। কিন্তু শান্তি মনে মনে জানল, সেই কর্ত্রী, তার জন্যেই সব। সে ছিল দাতা, শান্তির জন্যেই আজ সে গ্রহীতা বনে গেছে। তার এই মনোভাব গোপন রইল না, চাল চলনে ফুটে বেরোতে লাগলো।
নিজের যৌবন দিয়ে সে যে আর 4টি জীবনকে রক্ষা করেছে, এ গর্ব তার যাবে কোথায়? বাইরের দিক থেকে সংসারের আর কোনো পরিবর্তন হয়নি, শুধু বৃদ্ধ মতিলালের জায়গায় প্রৌঢ় অতুলচন্দ্র এসে বসেছে। কিন্তু ভিতরের যে পরিবর্তন হয়েছে তাকে প্রায় বৈপ্লবিক বলা চলে। আমিও বদলাতে লাগলাম। এতদিন সমাজ সেবা করেছি, তার সঙ্গে অর্থনীতির বিশেষ যোগ ছিল না। টাকা কড়ি যা হাতে আসতো তা দিন দুর্গতদের জন্য ব্যয় করতাম। স্কুলেও দু একটা করেছি, কিন্তু এখন সব ছাড়িয়ে একটি পরিবারের জন্য অর্থচিন্তায় আমার প্রবল হয়ে উঠল। এই পরিবারটিকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখা, শালিকাদের পড়াশুনোর ব্যবস্থা করার জন্যে আমার আগেকার অভিজ্ঞতা বিশেষ কোনো কাজে লাগলো না। অফিসে যে মাইনে পায় তাতেও ওইটুকু স্বাচ্ছন্দ্য আনা সম্ভব নয়। তাতে বাদুরবাগান থেকে নড়বার কথা ভাবতেও পারি না, অথচ নড়তেই হবে। শুধু শান্তির বোনেদের জন্যই নয়, ভবিষ্যতে ছেলেপুলেও তো হবে, তার জন্য তৈরি হওয়া চাই। বিয়ের পর বয়স আমি 5 জনের কাছে কমিয়ে বললেও তা তো আর সত্যি কমছে না। আর যৌবনে ধন উপার্জন করতে না পারলে যে হার হয় তা আমি আমার শ্বশুরকে দেখে বুঝতে পেরেছি। তাই আমি প্রথম দিকে গোটা 2 পার্ট টাইম কাজ নিলাম। তাতে রাত 11টা-12টা হয়ে যায় বাড়ি ফিরতে। 4 বোনের কেউ ঘুমোয় না, কিন্তু সবাই ঝিমোয়। আমি রাগ করে বলি, তোমরা খেয়ে নিয়ে শুয়ে পড়লেই পারো। শান্তি বলে, বাজে বকো না, তাই কেউ পারে নাকি? আচ্ছা, দিন নেই রাত নেই, ভূতের মতো এমন খাটছো কেন বলো তো? আমি গলা নামিয়ে বলি, একটা পরীর জন্যে। আমার সেই নিচু গলার কথাও কি করে সুধাদের কানে যায়। সে ফস করে বলে বসে, তাই নাকি অতুলদা, মাত্র একটা পরী? আপনার সঙ্গে তাহলে আমাদের কথা বন্ধ। আমি তাড়াতাড়ি ভুল শুধরে নিয়ে বলি, শ্রী বিষ্ণু, একটি নয় 4টি, উর্বশী, মেনকা, তিলোত্তমা, রম্ভা, আমার 4টি অপ্সরী। আমি ওদের 3 জনকে পাড়ার স্কুলে ভর্তি করে দিলাম। আমার শাশুড়ি বললেন, স্কুল আবার কেন? এখন দেখে শুনে বিয়ে থা দিয়ে দাও, একটি করে পার করো, তোমার ঘাড়ের বোঝা নামুক। সুধাকে ডেকে বললাম, তোমারও তাই ইচ্ছা নাকি? সুধা হেসে বলল, দোষ কি? আমি মাথা নেড়ে বললাম, আজকাল শুধু রূপসী হলেই হয় না, বিদুষী না হলে ভালো বর জোটা শক্ত। আমার ইচ্ছা সত্যিই ওদের 3 বোনকে একটু দেখে শুনে বিয়ে দিই। ওরা পড়তে থাকুক, আর ইতিমধ্যে আমি তৈরি হই, পণ যৌতুকের টাকা জোগাড় করি। শান্তি বলে, নিজের শরীরের দিকে যে একেবারেই তাকাও না। আমি জবাব দিই, এতদিনে তাকাবার লোক পেয়েছি। নিজের দিকে তাকানো মানে নিজের আয়নার দিকে তাকানো, সে হলো নিজের ছায়া। যখন নিজেকে ছেড়ে আর একজনের দিকে তাকায় তখন ছায়ার বদলে কায়াকে পায়। শান্তি অত তত্ত্ব কথা শুনতে চায় না। সে বসে বসে আমার পিঠের ঘামাচি মারে আর 2-1 গাছি করে পাকা চুল তোলে। একদিন বলল, আর তুলবার কিছু নেই, তুলতে গেলে কাঁচা গাছিকেই তুলতে হয়, তার চেয়ে কলপ কিনে আনো। আমার বুকের মধ্যে কিসের একটা খোঁচা লাগে। একটু বাড়িয়ে বলছে শান্তি, আমার চুলগুলি পাকতে শুরু করলেও অত পাকেনি, অত বুড়ো হইনি আমি। ওর চিত্তচাঞ্চল্যের কারণটা আমার অজানা নেই। দোতলার বাড়িওয়ালার মেয়ে মল্লিকা ওর সখী, তার সেদিন বিয়ে হয়ে গেল। বরের বয়স 25-এর নিচে, দেখতেও কার্তিকের মতো, গান বাজনাও জানে, কিন্তু কার্তিকের বদলে বুড়ো শিবকে তো শান্তি জেনে শুনেই বরণ করেছে। আমি চুলের জন্য কলপ কিনলাম না, ভাবলাম পারি যদি কীর্তির কলপ পরব। 3টে চাকরি করে আর পারি নে, তাতে খাটুনিই সার। সংসারের হাল যে কিছু ফিরেছে তা নয়। জীবিকা পাল্টাবার জন্যে আমি কিছুদিন আগে থেকেই চেষ্টা করছিলাম। সেই চেষ্টা এবার কাজে লাগলো। আমার কয়েকজন জেল খাটা বন্ধু ওখানে বেগার খাটছিলেন। তাদের সাহায্যে শহরের বাইরে আমি ছোট একটা এগ্রিকালচারাল ফার্ম দাঁড় করালাম। পোলট্রি, ডেয়ারি, আস্তে আস্তে সবই হলো। ঘুরে ঘুরে শেয়ারও কম বিক্রি করলাম না। অফিস করলাম শহরেই, আর দোতলার 4খানা ঘর নিয়ে নিজেদের থাকবার ব্যবস্থা করে নিলাম। ঠিক 4 বোনের জন্য 4খানা ঘর দিতে পারলাম না।
তবে তবে ওদের শোবার, বসবার, পড়বার জায়গা আর বেড়াবার জন্যে ছাদের ব্যবস্থা ঠিকই হয়ে গেল। ডেয়ারি ফার্ম খুলে বন্ধুবান্ধব এবং তাদের পুত্র, ভ্রাতুষ্পুত্র, ভাগ্নেদের 2-4টে চাকরির ব্যবস্থাও আমরা করতে পারলাম। যারা একেবারে অনাত্মীয়, যোগ্যতা অনুযায়ী তারাও যে কাজকর্ম না পেলেন তা নয়। অনেক বেকার ছেলের বাপ মায়ের আশীর্বাদ পেলাম। বহু পরিবার আমার কাছে কৃতজ্ঞ হয়ে রইল, যেমন একটি পরিবার হয়েছিল। কৃতিত্বটা আমার একার নয় তা আমি জানি, আমার বন্ধুদেরও যথেষ্ট অংশ আছে এতে। তবু তারা বলতে লাগলেন, তোমার জন্যেই এত বড় কাজটা আমাদের হয়েছে। নিজেকে কোনো দিনই তেমন একটা কাজের লোক মনে করিনি, কিন্তু তারা বললেন আমি না এগিয়ে এলে নাকি কিছু হতো না। আমি জোর করে আমার সেই বন্ধুদের টেনে না তুললে তারা আমরণ অবসর শয্যাতেই পড়ে থাকতেন। কিছুদিনের মধ্যে আমাদের ডেয়ারির কাজ ভালোই চলতে লাগলো। মুনাফাও মন্দ হলো না। গল্পের মতো শোনাচ্ছে না? আপনারা গল্পকাররাও সত্য ঘটনাকে ভয় করেন, কারণ সত্য হলো গল্পের চেয়েও বিস্ময়কর। কিন্তু সেই বিষয়কে আস্তে আস্তে সইয়ে আনাই তো আপনাদের কাজ। আপনার কাজ আপনিই করবেন, আমার সে শক্তি নেই, সময়ও নেই। সবাই বলতে শুরু করলো 3-4 বছরের মধ্যে আমি অদ্ভুত কাণ্ড ঘটিয়েছি, তা নাকি প্রায় আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। আমি স্ত্রীকে ডেকে হেসে বললাম, সে প্রদীপ কোথায় জ্বলছে জানো? শান্তি মুখ ঘুরিয়ে বলল, হয়েছে। ওর মুখে যে জবাবটি প্রত্যাশা করেছিলাম তা পেলাম না। ওর মুখে প্রদীপের যে আলোটি নতুন শিখায় জ্বলে উঠবে ভেবেছিলাম, তা জ্বলতে দেখলাম না। কিন্তু তা নিয়ে বেশিক্ষণ ভাববার কি হা হুতাশ করবার আমার সময় ছিল না। তার একটু আগে প্রণব দত্ত অফিসের একটা জরুরি কাজ নিয়ে ঘরে ঢুকেছিল। বড় একটা কন্ট্রাক্ট হাতে প্রায় এসে পড়েছে, তাতে 1000 টাকা আসবে। আমি অফিস আর ফার্মের ব্যাপার নিয়েই তার সঙ্গে আলাপ করতে লাগলাম। স্ত্রীকে একটু দেখাতে চাই যে তার খুশি হওয়াটাই আমার একমাত্র কাম্য বস্তু নয়। পুরুষের আরও অনেক কাজ আছে, কীর্তির আলাদা ক্ষেত্র আছে। প্রণব দত্ত অফিসের সেক্রেটারি আর আমার প্রাইভেট সেক্রেটারি। ইকোনমিক্সের MA, বয়স 25-26, স্বাস্থ্যবান সুদর্শন ছেলে, বুদ্ধিশুদ্ধি বেশ রাখে। আমি ওকে সুধার জন্য মনোনীত করে রেখেছি। আমার শাশুড়িরও তাই পছন্দ। তাই আমার সামান্য ইশারায় শুধু বাড়ির দোরগুলি নয়, জানলাগুলি ওর জন্য খুলে গেছে। বাড়ির সব জায়গায় সবাইয়ের কাছেই ও অবারিত। ওর ভূমিকাও অনেক। ও 3 বোনের কলেজের পড়াও দেখিয়ে দেয়। 4 বোনেরই চিত্ত বিনোদন করে। কখনো সিনেমায় নিয়ে যায়, কখনো লেকে, কখনো বোটানিক্যাল গার্ডেনে। শালিকারা আর তার দিদি সবাই ওর সান্নিধ্যে সুখী। আমি মাঝে মাঝে যে তাতে একটু চমকে না উঠি, খোঁচা না খায় তা নয়, কিন্তু গৃহলক্ষ্মীকে আমি সব সময় চোখে চোখে রাখবো তার সময় কই। এতদিনে বাণিজ্য লক্ষ্মীর সঙ্গেও আমার শুভ দৃষ্টি হয়েছে। সে দৃষ্টির মাদকতা তো কম নয়। সারা দিন রাত আমি ব্যস্ত থাকি। অনেক রাত্রে ফিরে এসে শান্তিকে ঠিক আগের মতো আর পাইনি। কখনো শুনি সে সিনেমা থেকে এখনও ফেরেনি, কখনো শুনি বন্ধুর বাড়ি বেড়াতে গেছে। তার এত বন্ধু আছে নাকি? অসম্ভব নয়। অবস্থা ফেরার সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুবান্ধবের সংখ্যাও বেড়ে গেছে। যেদিন বাড়িতে থাকে সেদিনও মিলনটা নিষ্কণ্টক হয় না। কথায় কথায় কেন যে খিটিমিটি লেগে যায় বুঝে উঠতে পারি না। বুঝতে পারি নে কার দোষ বেশি। নানা কারণে আমার মেজাজও ভালো থাকে না। ব্যবসা চালাবার ঝামেলা অনেক, নানা রকম লোককে নিয়ে কারবার। তাই মাঝে মাঝে আমার মুখ থেকে বেরিয়ে যায়, তোমার কি, তুমি তো সেজেগুজে পটের বিবিটি হয়ে বেশ ঘুরে বেড়াচ্ছ। একখানা হেলিকপ্টার কিনে দিলে উড়েও বেড়াতে পারো। শান্তি বলে, দেখো, দিতে হয় দাও, না দিতে হয় না দাও। আমি দিনরাত অত খোঁটা আর সইতে পারবো না। ঝগড়া লাগে, প্রায় প্রতি রাত্রে ঝগড়া লাগে। কারণে অকারণে, সামান্য কারণে খিটিমিটি বাঁধে। কেন এমন হয় আমি ঠিক বুঝতে পারি না। ঝগড়াঝাঁটির পর ও যখন পাশ ফিরে ঘুমোয়, আমি ওকে চেয়ে চেয়ে দেখি। আমার শান্তি, আমার সেই শান্তি। ওর জন্যেই তো আমার এত বিভব প্রতিপত্তি, আমার এই নবযৌবন লাভ।
যে যৌবনকে আমি শুধু ঘরের কাজে লাগাইনি, যে যৌবনকে দিয়ে আমি একটা প্রতিষ্ঠানকে গড়ে তুলেছি, আরও 10 জনের অন্যের সংস্থান করেছি। আমার আসল শক্তি যে কোথায় তা তো আমি জানি। আমার আসল অন্নপূর্ণা যে কে তা তো আমার অজানা নেই। তবু কেন ওকে পাইনি? ওর জন্য এত পেলাম, কিন্তু ওকে পেলাম না কেন? একদিন আমি জোর করে ওর ঘুম ভাঙালাম, মান ভাঙালাম, জড়িয়ে ধরলাম বুকের মধ্যে। ও হঠাৎ বলে বসলো, ছাড়ো ছাড়ো। আমার এক ডেন্টিস্ট বন্ধুর পরামর্শে সব দাঁত ফেলে দিয়ে দুপাটি দাঁতই বাঁধিয়ে নিয়েছিলাম, দামি সেট। আমি একটু অপ্রস্তুত হলাম। শান্তি বলল, তাছাড়া তোমার মুখে কিসের একটা গন্ধ, দাঁতগুলি পড়ে শুলেই পারো। বললাম, আমি নতুন করে নেশা ভাঙও করি নে, কিছুই করি নে, যা ছিলাম তাই আছি। যখন খেতে পেতে না তখন কিন্তু আর গন্ধটন্ধ কিছু ছিল না। শান্তি বলল, ফের সেই খোঁটা? আমি বললাম, কেনই বা নয়? তুমি কি ভাবো আমি কিছু বুঝতে পারি নে? আমি কিছু টের পাই নে? আমার গায়ের বাতাসটুকু পর্যন্ত তোমার আর এখন পছন্দ হয় না। এমন অকৃতজ্ঞ নেমোখারাম আমি আর দুটি দেখিনি। একবার ভেবে দেখো, তখন যদি না দেখতাম কোথায় ভেসে যেতে। শান্তি বলল, সেই ভেসে যাওয়াই ভালো ছিল, এর চেয়ে মরণ ভালো আমার। এমনি চলল রাতের পর রাত। মাঝে মাঝে থামে, তখন একেবারে কথা বন্ধ। কিন্তু সেই অসহযোগও তো আমার কাম্য নয়। কী যে আমি ওর কাছে চাই আর কী যে পাই নে তা বুঝিয়ে বলা শক্ত। সব সময়েই যে ঝগড়াঝাঁটি চলে তা নয়। শান্তি কোনো দিন আগের মতোই স্বাভাবিক হয়ে ওঠে, হাসে, কথাও বলে। কিন্তু আমার যেন মনে হয় আগে যা ছিল আসলে এখন তার অভিনয় চলে। বাইরের দিক থেকে সম্পর্কটা ঠিকই আছে, কিন্তু ভিতরে ভিতরে আবার যে পরিবর্তনটা ঘটেছে তার নামও বিপ্লব। তারপর যা ঘটবার তা ঘটল। শান্তি মৃত্যু কামনা করলেও মরল না, মৃত্যুর ওপর দিয়ে গেল, সঙ্গে নিয়ে গেল প্রণবকে। এই আশ্চর্য কাণ্ড কী করে ঘটল আমি তার বিস্তৃত বিবরণ দেব না, সেটা আমার পক্ষে রুচিকরও নয়, সুখকরও নয়। ওসব ব্যাপার আপনি নিজেই অনুমান করে নিতে পারেন। ঘটনার পর ঘটনা সাজিয়ে ফাঁকে ফাঁকে 3টি নরনারীর মনোবিশ্লেষণ দিয়ে আপনি 100-2 পাতা দিব্যি পারবেন ভরে ফেলতে। বউ পালানোর গল্প তো আপনি আর কম লেখেননি, পড়েছেন আরও বেশি। দেশে বিদেশে ও কাহিনীর তো অভাব নেই। কিন্তু দেখেছেন কখনো? আমি পড়েছি, শুনেছি, কিন্তু দেখিনি। স্ত্রী কারোর সঙ্গে পালিয়ে যাওয়ার পর স্বামীর দশা যে কী রকম হয় কোনো দিন তার চাক্ষুষ দেখা ছিল না, এবার দেখলাম। স্বামী পালিয়ে গেলে কি সন্ন্যাসী হয়ে গেলে তার স্ত্রীর ওপর সহানুভূতি দেখাবার লোক পাওয়া যায়, কিন্তু পলাতকার স্বামীকেও পালিয়ে পালিয়ে বেড়াতে হয়। বন্ধুদের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, নিজের অধস্তন কর্মচারীদের কাছ থেকেও পালাতে হয়। তার আর মুখ দেখাবার জো থাকে না। কারো সহানুভূতি পর্যন্ত অসহ্য হয়, কারণ বন্ধুদের সমবেদনার তলায় যে চাপা বিদ্রূপ আর পরিহাস লুকিয়ে আছে তা কি আর তার টের পেতে বাকি থাকে? কুলের কালি দেখা যায় না, কিন্তু স্বামীর মুখের কালি সকলের চোখে পড়ে। প্রথমে ভাবলাম সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যায়। না, দাদা বৌদির কাছে নয়, এ মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াতে পারবো না। অন্য কোথাও গিয়ে কিছুদিন পালিয়ে থাকতে হবে। কিন্তু বেরোবার জো রইল না। আমার শাশুড়ি এসে আমার সামনে কেঁদে পড়লেন, বাবা, তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না। তার সেই কান্নায় গলবার মতো মনের অবস্থা আমার নয়। তবু বিরক্তি চেপে শান্তভাবেই বললাম, আমি তো আর একেবারে চলে যাচ্ছি না। তিনি বললেন, না, এখন তোমার কোথাও যাওয়া হবে না। এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে দিতে পারি না। যে মুখ পুরি গেছে সে তার কপাল নিয়ে গেছে। তার সব পুরুক, সব ছারখার হয়ে যাক, তার কুষ্ঠ হোক, মহারোগ হোক তার, কিন্তু তোমার মনের যা গতিক তাতে তোমাকে তো ছাড়তে পারি না। তোমার জীবনের যে অনেক দাম। তার চোখের জল আমার কাছে নির্মল বলে মনে হলো।
মাতৃস্নেহের স্বাদ পেলাম তাঁর কথায়, ব্যবহারে। সেই মুহূর্তে ওইটুকু আশ্রয়ই বা আমার আর কোথায় জুটত? শুধু তিনিই নন, সুধারা 3 বোনে এসে আমাকে ঘিরে ধরল। সুধা বলল, অতুলদা, আপনি যেতে পারবেন না। একজনের অকৃতজ্ঞতা, একজনের পাপের শাস্তি আপনি আমাদের সবাইয়ের ওপর চাপিয়ে দেবেন কেন? ওরা 3 জন এখন কলেজের ছাত্রী। এখনও ওদের কারও রোজগারের ক্ষমতা হয়নি। ওরা আমাকে শুধু সেই ভয়েই ধরে রাখতে চায়, সেই অনাহারের ভয়ে। কিন্তু ওদের দিদির কাছ থেকে অত বড় ঘা খেয়েও আমি ওদের অতখানি অবিশ্বাস করতে পারলাম না। আর তা না করে তৃপ্তিই পেলাম। সত্যিই তো, এতদিন ধরে ওদের কাছ থেকেও তো কম শ্রদ্ধা প্রীতি পাইনি, কম সেবা শুশ্রূষা নিইনি। আমি আমি কোথাও গেলাম না, শুধু অফিস আর বাড়ি আলাদা করে দিলাম। নতুন একটা ফ্ল্যাটে এনে তুললাম ওদের। অবিশ্বাসিনী স্ত্রীর মা আর বোনেরা আমার অন্যাশ্রিত হয়ে রইল। আমি থাকতে চাইলাম তাদের হৃদয়ের আশ্রয়ে। আশ্চর্য, শান্তির মুখের আদল ওদের সব কটির মুখে। একই রকমের গলা, একই রকমের উচ্চারণের ভঙ্গি, হাঁটা চলার ধরনও একই রকম। সেই একজনের প্রতিচ্ছায়া আমি ওদের প্রত্যেকের মধ্যে দেখতে পেলাম, যে আমাকে সব দিয়েছিল, আবার সবই কেড়ে নিয়েছে। বন্ধু বান্ধব কেউ এসে শান্তির কথা জিজ্ঞাসা করলে তার মা আর বোনেরা সবাই বলে দেয় সে মরে গেছে, হঠাৎ হার্ট ফেল করে মরে গেছে। হৃদয়ের পরীক্ষায় সে ফেল করেছে না পাস করেছে কে জানে, বোধহয় পাসই করেছে। ফেল করবার দুর্ভাগ্য একা আমার। ওরা বলে সে মরে গেছে, কিন্তু স্মৃতি কি এত সহজে মরে? জ্বালা কি অত অল্পে জুড়োয়? আমার দগ্ধ ঘায়ে প্রলেপ দেওয়ার জন্যে ওদের কিন্তু চেষ্টার ত্রুটি নেই। ইলেকট্রিক ফ্যান আছে, তালপাখার হাওয়ার আর দরকার হয় না। রাঁধুনি আছে, হাত পুড়িয়ে কাউকে রাঁধতে হয় না। কিন্তু খাওয়ার কাছে আমার শাশুড়ি এসে রোজ বসেন। শালিকারা আমার ঘর আর টেবিল গুছিয়ে দেয়, ফুলদানি ফুলে ভরে রাখে। সন্ধ্যায় ফিরে এলে কাছে বসে গল্প করে। সবাই আছে, শুধু একজন নেই। সে মরে যায়নি, সরে গেছে। দিদির নাম ওরা কেউ মুখে আনে না। সুধার রাগ সবচেয়ে বেশি, কারণ শান্তি তো শুধু আমাকে ঠকিয়ে যায়নি, ওকেও বঞ্চিত করে গেছে। বছর ঘুরে এলো। আমার শাশুড়ি সেদিন রাত্রে আমার ঘরে এসে বসলেন। আমার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলেন, কারবারের কথা জানতে চাইলেন। আরও কিছুক্ষণ ভূমিকার পর বললেন, ওদের তো একটি একটি করে এবার পার করা দরকার। আমি বললাম, আমারও তাই ইচ্ছা। সুধা বলে MA পাস না করে ও বিয়ে করবে না। বোনদের কাছে বলেছে কোনো দিনই করবে না। চিরকুমারী থেকে দিদির পাপের প্রায়শ্চিত্ত করবে। সঙ্গে সঙ্গে তৃপ্তি আর দীপ্তিও নাকি সেই পণ করেছে। যত সব ছেলে মানুষই। শাশুড়ি বললেন, ছেলে মানুষ ছাড়া কি? কিন্তু এরই মধ্যে অনেকে অনেক কথা বলতে শুরু করেছে। এভাবে থাকলে ওদের 3 জনের নামেই বদনাম রটবে, কারোরই বিয়ে হবে না। তার চেয়ে তুমি বরং সুধাকে। আমি ধমক দিয়ে বললাম, ছি, কি বলছেন আপনি? শাশুড়ি তখনকার মতো চুপ করে গেলেন। শুয়ে শুয়ে অন্ধকারে আমি নিজের মনেই হাসলাম। মৃতা স্ত্রীর বোনকে বিয়ে করার রেওয়াজ আছে, কিন্তু যে স্ত্রী ঘর ছেড়ে গেছে তার বোনকে নিয়ে ফের ঘর বাঁধবার স্বাদ থাকলেও সাহস আছে কার? একই দুর্বার রক্তের ধারা তো তারও শিরায়। পরদিন সুধা কলেজে বেরোচ্ছিল। আমি ওকে ডেকে হেসে বললাম, আরে শুনেছ নাকি তোমার মায়ের কথা? তিনি তোমাকে তোমার দিদির আসন পাকাপাকিভাবে দখল করতে বলেছেন। তার আর ফিরে আসার লক্ষণ নেই। আমি কথাটা
হেসেই বলেছিলাম, স্ত্রীর বোনের সঙ্গে এসব রসিকতা কে না করে, আগেও তো কত করেছি। সুধা কিন্তু হাসল না, সে যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল। মুখখানা একেবারে শ্বেত পাথরের মূর্তির মুখ। সুধা বলল, আপনি তাও পারেন। তারপর মুখ ফিরিয়ে জুতোর শব্দ তুলে চলে গেল। কেন জানি না আমার হাত দুটি আপনিই মুষ্টিবদ্ধ হলো। বাঁধানো দুপাটি দাঁত আক্রমণ করলো পরস্পরকে। আমি নিজের মনেই বললাম, পারি বই কি, আমি সব পারি। অবাধ্য একগুঁয়ে মেয়ে, ইচ্ছে করলে আমি না পারি কি? যে ঘা আমি খেয়েছি তার চতুর্গুণ কি আমি ফিরিয়ে দিতে পারি না? কিন্তু খানিকক্ষণ বাদেই আমার কাণ্ডজ্ঞান ফিরে এলো। ধিক্কার দিলাম নিজেকেই। ছি ছি ছি। গাড়িতে করে ডেয়ারির কাজ দেখতে চলে গেলাম। ফিরে এলাম অনেক রাত্রে। দেখি সুধা তখনও জেগে আছে। আমার জন্যেই নাকি জেগে আছে, আমার সঙ্গে গোপনে কথা বলবে বলে। সেই রাত্রে আমার ঘরে একা চলে এলো সুধা। গম্ভীর শান্ত মুখ, মৃদুস্বরে বলল, অতুলদা, আপনি কি রাগ করেছেন? আমি বললাম, না, রাগ করব কেন? সুধা বলল, আমি বড়ই দুর্ব্যবহার করেছি। দিদি যা করে গেছে সে অন্যায় তো কিছুতেই মুছবে না। এরপর আমরাও যদি... ছি ছি ছি, আমাকে মাফ করুন অতুলদা। সুধা আমার পায়ের কাছে বসে পড়ল। আমি বললাম, মাফ করবার কি আছে? তুমি তো কোনো দোষ করনি, শুধু বুঝতে ভুল করেছ। আমি তোমাকে ঠাট্টা করেছিলাম সুধা, সেটুকু করবার অধিকারও কি আমার নেই? বলে আমি ওর হাত তুলে ধরতে গেলাম, আর সঙ্গে সঙ্গে সে তার হাতখানাকে সরিয়ে নিল। যে সুধাকে আমি বেনি ধরে টেনেছি, গাল টিপে দিয়েছি, আজ সে আমার সামান্য স্নেহ স্পর্শটুকু সহ্য করতে পারে না। আমি আজ এতই অস্পৃশ্য, এত বড় স্পর্ধা, এত দুঃসাহস ওর। আমি যদি ওকে এই মুহূর্তে বুকে তুলে নিই, ও কি করতে পারে? কিন্তু আমি কিছুই করলাম না। শুধু এক মুহূর্ত সময় নিয়ে বললাম, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। সুধা বলল, কিন্তু মা যা বলেছেন তাই হয়তো ঠিক। আপনি যদি তাই চান, আমার কোনো আপত্তি নেই। বলে মুখ নিচু করল সুধা। জানি না হাসলো কি না। আমি হঠাৎ চেঁচিয়ে উঠে বললাম, আমি কাউকে চাই না, তোমাদের কাউকে চাই না, চলে যাও এ ঘর থেকে। সুইচ অফ করে দিয়ে আমি শুয়ে পড়লাম। সুধার ব্যবহারের কথা ভেবে নিজের মনেই হাসলাম। আমাকে কি ভেবেছে ওরা? আমি কি বক রাক্ষস যে ওরা একটির পর একটি পালা করে আত্মদান করবে? একবার তো এক ভীমের হাতে হত হয়েছি, আর কতবার নিহত হব? তারপর দিন আবার সব স্বাভাবিক হয়ে গেল। আমাদের চালচলন, কথাবার্তা শান্ত সংযত, ঠিক আগের মতো। ইতিমধ্যে আমি আরও কয়েকবার চলে যেতে চেয়েছিলাম। বলেছিলাম, তোমরা তো আর নাবালিকা নও, নিজেরাই বেশ থাকতে পারবে। আমি আলাদা জায়গায় গিয়ে থাকি, খরচপত্রের জন্য ভেবো না, তা যেমন আসছে তেমনি আসবে। সুধা বলল, অতুলদা, আপনি এ কথা মুখে আনছেন কি করে? আপনার চেয়ে আপনার টাকাটাই কি বড়? আপনি নিশ্চয়ই সেদিনের রাগ ভুলতে পারেননি। ওর চোখ দুটি ছলছল করে উঠেছিল। ও চোখ আমি আগেও দেখেছি, সেই জল, তারপর প্রচণ্ড জ্বালা। সুধা MA পাস করেছে, কিন্তু বিয়ে করেনি। তৃপ্তি দীপ্তিও ইউনিভার্সিটিতে ঢুকলো। সব খরচ আমিই চালাচ্ছি, তার বদলে ওদের সেবা শুশ্রূষা আর কৃতজ্ঞতাও পাচ্ছি। সুধার মা তার সেই প্রস্তাব তুলে নেননি। সুধাও আরও দু একবার বলেছে তার কোনো আপত্তি নেই। আমি যদি চাই তাহলে পাই, কিন্তু সে পাওয়ার মানে যে কী তা আমি জানি নে। আমি আর চাইব কোন ভরসায়? মুখেও বলি, নিজের মনেও বলি, চাই নে, চাই নে, চাই নে। এই জীবনের থেকে আমি আর কিছু চাই নে, আমার চাইতে নেই। আমি দিনরাত কাজকর্মে ডুবে থাকি। বিশেষ করে শহরের বাইরেই আমার বেশি সময় কাটে। আমি সেখানেই শান্তি পাই। সেই কাঁচা ঘাস,
সাদা দুধ আর সবুজ গাছপালার রাজ্যে আমি মাঝে মাঝে দু চোখ মেলে দিয়ে বসে থাকি। কিন্তু সেই চোখই যদি একমাত্র চোখ হতো, তাহলে আর কোনো দুঃখ ছিল না। ওরা তিনজন, সুধা, তৃপ্তি, দীপ্তিরাও কেউ থেমে নেই। তিন সমান্তরাল রেখায় তিনটি জীবনধারা ছুটে চলেছে। মাঝে মাঝে আমি সেদিকেও তাকাই। একজনের চলে যাওয়ার লজ্জাকে ওরা ভুলেছে, দুঃখকে মনে রাখেনি। নিজেদের কৃতিত্ব দিয়ে, গৌরব আর গর্ব দিয়ে ওরাও যার যার নিজের স্বতন্ত্র পৃথিবীকে গড়ে নিচ্ছে। দিনের পর দিন ওদের গুণগ্রাহী বন্ধুদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি এক এক দিন চেয়ে চেয়ে দেখি, তারা আসে, যায়, হাসে, ঠাট্টা তামাশা করে। কিন্তু আমি হঠাৎ ওদের মধ্যে গিয়ে পড়লেই ওরা যেন কেমন সন্ত্রস্ত হয়ে ওঠে। সুর কেটে যায়, তাল ভঙ্গ হয়। আমি কি এতই অপয়া? আমাকে দেখলেই কি ওদের সব কথা মনে পড়ে, সব ব্যথা নতুন হয়? বন্ধুদের ফেলে ওরা সঙ্গে সঙ্গে উঠে আসে। সুধা বলে, অতুলদা, আপনি কদিন ধরে বড় কাশছেন, একটা ওষুধ খান। আমি বলি, ভয় পেও না, সামান্য কাশি, টিবি নয়। সঙ্গে সঙ্গে সুধার হাসি মুখখানা ফ্যাকাশে হয়ে যায়। আমি নিজেও বড় অপ্রস্তুত হয়ে পড়ি। তৃপ্তি বলে, আপনার আপনার খাবারটা এখন এনে দিই অতুলদা? আমি ব্যস্ত হয়ে বলি, না না, এখন থাক। দীপ্তি বলে, অন্তত 1 কাপ দুধ খেয়ে যান। আমি বলি, তোমরা খাও, গোয়ালা কি আর দুধ খায়? ওরা স্তব্ধ হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। 3টি তরুণীর মূর্তি, শ্বেতপাথর দিয়ে গড়া। 3টি চঞ্চল ঝর্ণা হঠাৎ যেন এক প্রচণ্ড সাপে বরফের স্তূপ হয়ে গেছে। আমি তো তা চাইনি। আমি চাইনে ওরা আমার চোখের দিকে চেয়ে ভয় পাক। আমি চাইনে আমার মুখের কথায় ওদের মুখের হাসি শুকিয়ে যাক। আমি ওদের কাছে দুর্ভাগ্য আর দুঃস্বপ্নের প্রতীক হয়ে থাকতে চাইনে। তবু ওরা আমার চোখে কি দেখে ওরাই জানে।